আজকে থেকে ২০ বছর আগে ক্যামেরা এত সহজলভ্য ছিল না আজকে যতটা সহজলভ্য। ক্যামেরা চালাতে জানতে হতো, অ্যাপারচার, শাটার স্পিড, ফোকাস সব কিছু ম্যানুয়ালি করতে হতো একটা সময়। এখন মানুষ ক্যামেরা তো সহজলভ্য হয়েছেই, সেলফোনে ছবি তুলছে। সেলফোনের ছবি সবাই তুলছে, যত মানুষের হাতে সেলফোন সবাই ছবি তুলছে। এই যে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে ছবি তোলার ক্ষেত্রে, আপনি এটাকে কিভাবে দেখেন? এটা তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং যে এক সময় আমি যখন ছবি তুলতাম অনেকে আমাকে টিটকারি করে বলতো যে কোনো কাজ নেই ছবি তোলে, কিন্তু এখন আমি বলবো যে আমার দলটা এত বড় হয়ে গেছে যে সবাই ছবি তুলে। আমি যদি কেউ যদি এরকম করে তাকে তো বলবো যে আপনিও তো তুলছেন। তো এটা একটা বড় জিনিস হয়েছে। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছিল যে আমাদের দেশ নিয়ে আমি যখন চিন্তা করতাম যে আমি ঢাকায় আছি কিন্তু সাইক্লোনটা হলো উড়িষ্যারে, অথবা আমি ঢাকায় আছি ট্রেন অ্যাক্সিডেন্টটা হলো যশোরে, তখন কি হবে? আমরা যেতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে। তো এরকম কি কিছু করা যায় যে যশোরেও ফটোগ্রাফার থাকবে, চিটাগাংয়ে ফটোগ্রাফার থাকবে, মানে তারা মানে যেখানে ঘটনা ঘটবে কোনো ছবি মিস হবে না। এখন কিন্তু সেই অবস্থায় চলে গেছে যে টেকনোলজি এত কিছু আমাদের করে দিয়েছে যে আমরা টিপ দিলেই ছবি হয়। সেই আগের লাইটিং, অ্যাপারচার, শাটার স্পিড, ফোকাস কিছুই করতে হয় না, যেটা অকল্পনীয় ব্যাপার হয়েছে। আগে তো আমরা একটা ছবি তুলেছি, ছবি তোলার পরে ফিল্মটা শেষ যখন হয়ে গেছে 35, তখনই কিন্তু ঘটনাটার মূল আমি তখন ফিল্মটা খুলবো নাকি আরেকটা ফিল্ম লোড করব, এই টেনশন ছিল। তারপরে রানী এলিজাবেথে যখন আমি ছবি তুলেছি, উনি ঢাকায় আসছিলেন, তখন আমি একটা চলন্ত গাড়িতে, আমাদের পারমিশন ছিল না পিআরডির, আমরা পারমিশন পাইনি, আমি দ্রুত ধাবমান ওনার গাড়ির সাথে দৌড়াতে দৌড়াতে ছবি তুলেছি এবং ছবিটা হয়ে গেছে। তখন খুব কষ্ট করে আমরা কাজ করেছি। একটা শার্টারে একটা ছবি, এখন তো একটা শার্টার টিপ দিই 100টা ছবি হয়ে যাচ্ছে, সে সময় তা ছিল না। এটা একটা বলবো যে সাংঘাতিক একটা বিপ্লব যেটা ঘটেছে, এবং এদিক দিয়ে একদিক দিয়ে ভালো হয়েছে যে আমরা কোনো কিছু হারাবো না, যা ঘটবে তাই আমরা দেখতে পাবো এবং 10 জনকে দেখাতে পারবো। অতি সম্প্রতি আরেকটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে সেলফি তোলা। সেটা কেমন লাগে? না, আমার কাছে খুব একটা ভালো লাগে না ব্যাপারটা। একদিক দিয়ে মনে হয় যে একজন ফটোগ্রাফার সে যতখানি তার মেধা ব্যবহার করবে ক্যামেরার মাধ্যমে একটি ভালো ছবি তোলার জন্য, সেলফিটা এটা জাস্ট একটা ফান মনে হয় আমার কাছে। আমার মনে হয় যে সেলফি দিয়ে হয়তো তাৎক্ষণিক একটা মজা আমি পাচ্ছি, কিন্তু এর চেয়ে বেশি কিছু না। আপনি ছবি তোলার বাইরেও আপনার জন্মস্থান রংপুরে আরেকটি উদ্যোগ নিয়েছেন বয়স্ক মানুষদের জন্য, সেটি সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, আমি ভাবছিলাম যে ক্যামেরার পরে আমি কি করব, যে সময়টা আমার ছবি পত্রিকায় ছাপা হবে না, তখন কি হবে। তো একদিক দিয়ে আমার একটা সুযোগ হয়েছে যে গঙ্গাচারা, আপনি জানেন যে রংপুরে খুবই একটা গরিব অধ্যুষিত এলাকা, সেখানে একটা শেয়ার নামে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আগে থেকেই, সেটার আমাকে চেয়ারম্যান করা হয়েছে। তো আমার এখন একটা দায়িত্ব এসে গেছে সেখানে কাজ করা, এবং সেখানে মোফাক্কর আছে, শঙ্কর আছে, যারা আমাকে হেল্প করছেন প্রতিনিয়ত, বাদশা আছে। তা আমি যে জিনিসটা ওদের মাধ্যমে, এবং আমি নিজেও আগ্রহী, সেটা হচ্ছে যে ওখানে মূলত ওই ব্যাপারটি বয়স্কদের নিয়ে, একজন বয়স্কের গরম কাপড় থেকে শুরু করে তার ধরেন বেঁচে থাকার জীবনের শেষ সময়টাকে অনেক কিছু প্রয়োজন তার, সে যখন চোখে দেখবে না বা সে যখন একা একা থাকবে, তারপরে বয়স্কদের কিছু পড়াশোনারও ব্যাপার আছে, এসব নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান যেটা শেয়ার আমরা গড়ে তুলছি, এবং সেটার মাধ্যমেই আমি এই কাজগুলো করতে চাই। আপনার ছবির ভেতরে একটা জিনিস লক্ষ্য করি, বঙ্গবন্ধুর ছবি বলেন, নূর হোসেনের ছবি বলেন, অথবা সেই 91-এর জলোচ্ছ্বাসের ছবি বলেন, মানুষ আপনার ছবিতে খুব বড়ভাবে এসছে। আপনার ছবির সবচেয়ে প্রিয় বিষয় কি? আমার প্রিয় বিষয় মানুষ। কারণ আমরা যখন আমি জানতাম যে ছবি তোলার সময়, আমি যখন ঢাকার পত্রিকায় কাজ করি, আমরা লাশের ছবি অনেকভাবে তুলেছি, কিন্তু যখন আমি এপিতে জয়েন করলাম তখন আমি বুঝতে পারলাম যারা মৃত তাদের জন্য কিছুই করার নাই, যারা বেঁচে আছে তাদের কি মেডিকেল লাগবে কিনা, তারা কীরকম থাকবে, মানে কী করে বাঁচবে, তাদেরকে বাঁচানোটাই হচ্ছে আমি আরেকজন মানুষ হিসাবে বড় দায়িত্ব। এবং সেইটা আমি করতে যেয়ে, বা সেই ফটোগ্রাফিটা করতে যেয়ে
মানুষকে আমার মনে হয়েছে যে সব কিছু তো মানুষের জন্যই, এবং আমি সেই জিনিসটাই সবচেয়ে বেশি খেয়াল রেখেছি। আজকে আমার একটা জিনিসের কথা মনে হচ্ছে, একটা ছবির কথা, যিনি 7 দিন কি 15 দিন ধরে পিজি হসপিটালে সেন্সলেস ছিলেন একটি মানুষ, তার ছবি তুলেছিলাম এবং তার জন্য দেশের প্রেসিডেন্ট ছুটে গেছিল তার কাছে। এবং আমি বস্তিতে একটা মহিলার ছবি তুলেছিলাম যার জন্য সেই ঘটনাটা ঘটেছিল। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে মানুষ তো মানুষের জন্যই, এবং আমি যদি মানুষকে আমার সাবজেক্টে আনতে পারি তাহলে নিশ্চয়ই আমি যা না করতে পারছি যিনি আমার সাবজেক্ট হয়ে আসছেন তার নিশ্চয়ই অনেক ভালো হবে, এবং তাকে আমি সেবা করতে পারবো। এটা একটা বড় জিনিস হয়ে আসছে। তরুণ প্রজন্মের জন্য যারা ফটোগ্রাফিতে উৎসাহী তাদের জন্য আপনার কোনো পরামর্শ? হ্যাঁ, এখন যেটা দেখছি যে খুব সহজলভ্য হয়ে যাচ্ছে ক্যামেরা। আমি বাবার কাছে দাবি করলেই ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, লেন্স এগুলো পেয়ে যাচ্ছি, কিন্তু যত সহজেই আমরা পেয়ে যাচ্ছি ফটোগ্রাফিটা কিন্তু এত সহজ না। সেই জন্য ফটোগ্রাফিকে সাধনায় নিয়ে আসা এবং ফটোগ্রাফির মাধ্যমে মানুষের সেবা করা, এটা খুবই প্রয়োজন আমাদের। এবং মানুষের সেবা কিন্তু আমরা যতদিন পৃথিবী থাকবে আমাদের করতেই হবে, এবং সেই মাধ্যমটা যদি আমাদের ক্যামেরা হয়, আমার ছবিটা হয়, আমার চোখটা হয়, সেটা হচ্ছে আর কি হতে পারে ভালো। আমার কাছে এখন একজন ফটোগ্রাফারের কথা বলছেন মনে হচ্ছে, যিনি আমেরিকান ফটোগ্রাফার মার্ক লেনিহান, যিনি এপির ফটোগ্রাফার। উনি একসময় আমাকে বলেছিলেন যে আমি আমার চোখ দিয়ে আমার দেশকে দেখব, এবং ওই চোখ দিয়ে দেখা ছবি সারা পৃথিবী দেখবে। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে ফটোগ্রাফাররা যখন, ফটো জার্নালিস্টরা যখন ছবি তুলবে, তখন যদি তারা মনে রাখে যে আমার চোখ দিয়ে আমি সারা পৃথিবীকে আমার দেশকে দেখাতে চাই। আমাদের সময় সংক্ষিপ্ত, সুতরাং আমাদের আজকে এ পর্যন্তই রাখতে হচ্ছে। পাভেল রহমান, আপনার মুখ থেকে যখন আপনার ছবি তোলার গল্প শুনছিলাম মনে হচ্ছিল কবিতা শুনছি, মনে হচ্ছিল গান শুনছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।